দিতু, আমার ওয়াটার ব্রেক হয়েছে। ওয়াটার ব্রেক কি কাকিমণি? বেবি ডেলিভারির সময় হয়ে গেছে। ওয়াটার ব্রেক হলে বেবি বেশিক্ষণ ভেতরে থাকলে অক্সিজেন পাবে না। বলে হু হু করে কেঁদে দিল। এরই তার মাথা ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কুল কিনারা পাচ্ছে না। এর মাঝে একজন এসে রোদেশিকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিল। রোদেশি ও মাগো বলে কুকিয়ে উঠল। এরই তার বুদ্ধি মনে হয় লোভ পেল, তাই সব ভুলে ধাক্কা দেওয়া আগন্তুকের চোয়াল বরাবর ঘুষি দিল আর কাছাকাছি আগন্তুকের হাতের দিকে নিজের ব্যাগ দিয়ে সজোরে বাড়ি দিল। ফলে তার হাতের হ্যান্ড গান নিচে পড়ে গেল। অন্য একজন নিজের কোমরের গান বের করার আগে তাকেও তার ঘাড়ে নিজ হাতের গাদা দিয়ে আঘাত করলো। শাড়ির জন্য তার বিখ্যাত বাটারফ্লাই কিক দিতে পারল না। যতই লড়াকু মার্শাল জানা হোক, এরিতা একজন মেয়ে। তিনজন আগন্তুক কেউ ধারণা করেনি সাদাসিধা দেখতে মেয়েটা হঠাৎ তাদের আক্রমণ করবে, তাই তারা অপ্রস্তুত ছিল। এরিতার আক্রমণ তাদের গায়ে কিছুই না। এর মধ্যে একজন এগিয়ে এসে এরিতার হাত ধরে ফেললো, তারপর পর দুটা থাপ্পড় দিল। আরেকজন এসে এরিতার দেহ থেকে শাড়ির আঁচল খুলে সেটা দিয়েই হাত পেছনের দিকে বেঁধে ফেলল। এরিতার গলা ছেড়ে চিল্লিয়ে উঠল লজ্জায় আর রাগে। তার মনে হচ্ছে এই ধরনই দ্বিখণ্ডিত হচ্ছে না কেন, সেখানে সে ঢুকে যাক। আম্মু বলে একটা চিৎকার দিল। একজন এরিতার মুখে চেপে ধরে ফ্লোরে ঠেসে বসিয়ে রেখে নিজেদের মাঝে কী সব আলাপ করছে আর বাজে ইঙ্গিত করছে। দুজনকে আরেকজন মনে হয় নিষেধ করছে। দ্বিতীয় জনের হাতে 5 আঙ্গুল দেখিয়ে বিরক্তি হাসল। এরিতা নিজ দিকে ঝুঁকে নিজেকে আড়ালের চেষ্টা করছে। এরিস বাসার পেছনের দিক দিয়ে সুপুরি গাছ বেয়ে ছাদে উঠে গেছে। কোনো প্রকার শব্দ না করে দ্রুত দোতলায় আসলো। তখন এরিতার চিৎকার শুনতে পেল। পা থেমে গেল, বারবার সৃষ্টিকর্তার নাম নিচ্ছে। বাঁচিয়ে রেখো আল্লাহ, দেহে প্রাণটা রেখো, আর কখনো একা ছাড়বো না। এইবার একটা সুযোগ দাও। দোতলায় এসে আগে নিজের রুমে ঢুকে গেল। রুমের সব লণ্ডভণ্ড। দ্রুত পায়ে বাথরুমে গিয়ে কোমোডের ফ্লাশের ভেতর থেকে বের করলো ওএবি এমকে VI 286mm রিভলভার। সিক্রেট ফোন বের করে রাফি আর এজাজকে টেক্সট করলো। তারপর রিভলভার সেট করে লোড করে 2 হাতে ধরে শব্দহীন পায়ে বের হলো। দোতলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচে পর্যবেক্ষণ করে দেখলো রোদেশি পেট ধরে আর্তনাদ করছে। পায়ের কাছে লাল তরলের স্রোত। সিট বলে অন্য রেলিংয়ের পাশে চলে গেল, যেটা সিঁড়ির কাছে। এবার উকি দিয়ে শরীর হিম হয়ে গেল। এরিতার শরীরের উপরে শুধু ব্লাউজ, সেটাও নাজেহাল অবস্থা, মুখ আর হাত বাঁধা। একজন এরিতার সারা গায়ে হাত খুব বাজেভাবে স্পর্শ করছে, বাকি দুজন হাসছে। ব্যাস, এরিসের শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল। সিঁড়িতে দাঁড়িয়েই একজন কঠিন প্রশিক্ষিত স্নেগারের মতো এরিতার কাছের জনের মাথায় শুট করলো। কাল বিলম্ব না করে অন্য একজন যার হাতে অস্ত্র ছিল তার মাথায়ও শুট করলো, কিন্তু অপরজন অ্যালার্ট হয়ে ঝাঁপ করে সোফার আড়ালে চলে গেল। সাইলেন্সার লাগানোতে শুধু প্যাস করে একটা শব্দ হয়েছে। এরিতার কাছের জন পড়ল এরিতার পায়ের কাছে। এসবে এরিতার কোনো খেয়াল নেই, সে অন্য দুনিয়ায় চলে গেছে। রোদেশি চিৎকার করেছে বারবার, এরিতাকে ডাকছে বারবার। এরিস তার মাসি ড্রোন চালু করলো। সেটা দিয়ে দেখলো ঘরের কর্নারের সিঙ্গেল সোফার পেছনে লুকিয়ে, হাতে শুধু একটা ছুরি। দ্রুত গিয়ে সেটাকে উঠিয়ে রিভলভারের হাতল দিয়ে মাথার পেছনে আঘাত করলো। সেন্স হারিয়ে লুটিয়ে পড়ল আগন্তুক। এরিস তার গায়ের চাদর দিয়ে হাত পিছু মোড়া করে বেঁধে ফেলল। দৌড়ে রোদেশির কাছে গিয়ে বড় সোফায় লম্বা করে শুইয়ে দিল। আবার এরিতার কাছে গেল, পায়ের কাছে পড়ে থাকা আগন্তুকের উপর প্রহার করলো পাগলের মতো। তারপর বাহু ধরে ঝড়ের গতিতে এরিতাকে 2 হাত দিয়ে জড়িয়ে নিল বুকে। এরিতা পাথরের মতো জমে আছে। এই সোনা, এই স্বর্ণলতা, আমি এসে গেছি সোনা, দেখো কিছু হয়নি বলে গালে কপালে পাগলের মতো চুমু দিতে লাগলো। এতক্ষণে এরিতা বুঝতে পারলো কিছু। এরিসকে দেখে জড়িয়ে ধরল শক্ত করে। এরিসের বুকে ঢুকে যেতে চাচ্ছে কেন। রিশ ভাইয়া, রিশ ভাইয়া। এরিতা এছাড়া আর কিছু বলতে পারলো না কান্নার দাপটে। এরিস ছাড়িয়ে দেখলো
পুষ্প পল্লবের মতো ঠোঁটের কোনা কেটে রক্ত ঝরছে। আঙ্গুল দিয়ে রক্ত মুছে দিল যত্ন করে। কোনো প্রকার অনুমতিবিহীন ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল নিজের মনে করে। অধরে অধর মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর মরুভূমির হৃদয়ে যেন এক পশলা বৃষ্টি নামল। হারিয়ে ফিরে পাওয়া যে আনন্দ, সেটা যারা পায় তারাই বুঝে। এরিতার ধ্যান ভাঙালো রোদেশির গগন বিদারীর চিৎকারে। এরিতার শাড়ির গিট খুলে শরীরে পেঁচিয়ে দিল। তারপর এরিতাকে বলল, ইউ আর মাই ব্রেভ গার্ল। আমি এখন তোকে যা বলবো সেটাই ফলো করবি। এখানে যা হয়েছে ভুলে যা। কাকিমণিকে বাহিরে নিয়ে যাওয়া সম্ভব না। দরজায় অনেক বড় বড় তালা আটকানো, সেটা ভেঙে বাহিরে যেতে যেতে অনেক সময় লাগবে। দম নিয়ে এরিতার কপালে কপাল ঠেকিয়ে বলল, পৃথিবীতে যখন মেডিকেল সায়েন্স ছিল না তখন বেবি ডেলিভারি হয়েছে। তুই করবি কাকিমণি ডেলিভারি, আমি পাশে আছি। এরিতা এবার নিজের সজ্ঞানে ফিরল। এতক্ষণ সে কোনো ঘুরে ছিল। কাপা গলায় বলল, আমি কিভাবে? আমি পারবো না ভাইয়া। পারবি। আমি গরম পানি নিয়ে আসছি, তুই কাকিমণির কাছে যা, কুইক। এরিতা এলোমেলো পায়ে রোদেশির কাছে বসল। রোদেশি অকুল হয়ে কান্না করছে, মন বেশ কু ডাকছে। বাচ্চাটার যেন কিছু না হয়। এরিতা বলল, কাকিমণি শক্ত হও, তোমার নর্মালি বেবি হবে, পুশ করো, আল্লাহ আল্লাহ করো। এরিস রান্নাঘরে গিয়ে বানুকে পড়ে থাকতে দেখল। বেসিং থেকে পানি নিয়ে ছিটিয়ে দিল চোখে মুখে, গালে হালকা চাপড় দিল। বানু অল্প করে তাকালো। এরিসকে দেখে হো হো করে কেঁদে দিল। এরিস বলল, কাকিমণির পেইন উঠেছে, তুমি গিয়ে এদিতাকে সাহায্য করবে। আগে পানি ফোটাতে হবে। ব্লেড আর সুতো বের করো, কুইক। বানুর মাথা ঝিমঝিম করছে, তবুও উঠে দাঁড়ালো। টলতে টলতে রান্নাঘর থেকে বের হয়ে একটা বক্স বের করে দিল। পানি কুসুম গরম করে এনে বানু আর এরিস সেগুলো নিয়ে দ্রুত গেল রোদেশির কাছে। সার্ভিক্স ওপেন হয়েছে কিনা চেক কর স্বর্ণ। এরিস বলে উপরে চলে গেল। এরিতা আমতা আমতা করে রোদেশির দিকে তাকালো। সে বেচারি ব্যথায় নীল, এদিকে খেয়াল নেই। কাপা হাতে মেক্সি উঠিয়ে বানুকে ইশারা করলো দেখতে। বানু সাথে সাথেই দেখে উপর নিচ মাথা নাড়ল, বুঝালো পজিটিভ সাইজ। এরিস রাফিকে ফোন দিয়ে দ্রুত এখানে আসতে বলেছে, একটা অ্যাম্বুলেন্স সাথে করে আনতে বলেছে। হাতে একটা বেডশিটটা রোদেশির উপরে দিয়ে ঢেকে দিল। এরিতাকে জিজ্ঞেস করলো, ওপেন হয়েছে? এরিতা লজ্জায় মাথা উপর নিচ করলো। এরিতাকে হাত গরম পানিতে ধুয়ে বেবির হেড এসেছে কিনা চেক করতে বলল। এরিতা এরিসের কথা মতো ফলো করছে। বানু রোদেশির হাত ধরে সাহস দিচ্ছে। সমস্যা হচ্ছে, ব্লিডিং বেশি হচ্ছে। এইভাবে চলতে থাকলে রক্ত শূন্যতায় দেখা দিবে, রক্ত দেওয়া লাগবে। এর মাঝে এরিতা চিল্লিয়ে উঠল, ভাইয়া, বেবিস হেড ইজ কামিং, হোয়াট ডু আই ডু নাও? গুড, ক্যাচ দ্য হেড সফটলি অ্যান্ড পুল জেন্টলি। ইটস ভেরি স্লিপি ভাইয়া, ধরতে পারছি না। এরিস বলল, কাপড় পেঁচানোর দরকার হাতে, তাহলে স্লিপ করবে না। বানু এক টানে নিজের ওড়না ছিঁড়ে এদিতার হাতে পেঁচিয়ে দিল। রোদসী যথেষ্ট শক্ত মেন্টালিটির মেয়ে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে কঠিন ব্যথা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার ব্যথা, যা মানবদেহের একসাথে 56 হাড় ভাঙার সমান ব্যথা। দীর্ঘ 3 ঘন্টা সে ব্যথার সাথে লড়াই করে নেতিয়ে গেছে। মরণ যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ছটফট করছে, চোখের পানি শুকনা দাগ সারা মুখে। এদিতা বেডশিটের নিচ থেকে বারবার বলছে, আর একটু চেষ্টা করো কাকিমণি, আর একটু, এই তো হয়ে গেছে। এরিতার গলাতেও কান্না সুর। বেবি ইজ কামিং, পুশ কাকিমণি, ইয়োর বেবি ইজ কামিং। রোদেশী সর্বশক্তি দিয়ে এবার চেষ্টা করলো। সাথে সাথে বিকট শব্দে বাচ্চার কান্না করে দিল। এরিতা বের হয়ে এলো বেবি নিয়ে। ইটস আ গার্ল বলেই হাউমাউ করে কেঁদে দিল এরিতা। এরিস এগিয়ে এলো। প্লাসেন্টা পড়েছে? না, সেটা কি? গর্ভফুল, যেটাও বেবির সাথে আসে। এরিতা চেক করে বলল, হ্যাঁ এসেছে। বানু দৌড়ে গিয়ে টাওয়াল আনলো। বেবিকে টাওয়ালে ঢেকে এরিস নাফ সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিয়ে ব্লেড দিয়ে কেটে দিল। রোদেশী একদম সেন্সলেসের মতো, তবুও হাতের ইশারায় এরিতাকে ডাকলো। এরিতা বেবি নিয়ে রোদেশীর বুকে দিল। এরিতা দৌড়ে গিয়ে এরিসকে জড়িয়ে ধরলো। হঠাৎ জড়িয়ে ধরায় এরিস কিছুটা পেছনে হেলে পড়ল।
তারপর শক্ত করে সেও জড়িয়ে ধরল। এরিতার পা ফ্লোর থেকে কয়েক ইঞ্চি উঁচুতে উঠে গেছে। এরিস খেয়াল করলো এরিতা শরীর ছেড়ে দিয়েছে। বুঝতে পারলো এত স্ট্রেস নিয়ে শরীর আর কুলাচ্ছে না, বিপি লো হয়ে গেছে। তখন বাহিরে তালা ভাঙার শব্দ পেল। রাফি আর একজন শক্তপোক্ত লোক বেশ দ্রুতভাবে হেঁটে এসে দাঁড়ালো। এরিসের বাহুডোরে তখন অচেতন এরিতা। এরিসের রাগে কটমট দৃষ্টি নিক্ষেপ করলো তাদের দিকে। লোকটা ভয়ে জড়সড় হয়ে গেছে। স্যার, আমাদের চেতনানাশক দেওয়া হয়েছে। প্রতিদিনের মতোই আজও আমি বাদাম নিয়ে বাসার সামনে বসেছিলাম। তখন এক লোক আসে বাদাম কিনে টাকা দেয়। সেই টাকা খোলার সাথে সাথে আমার আর কিছু মনে নেই। রাফি ভাই মাত্র আমাকে গলির চিপা থেকে এনেছে। মাশরুক কোথায় সেটাও জানি না। বাস্টার্ডগুলো অনেকদিন থেকেই টার্গেট করেছে, না হলে আমাদেরকে বের করতে পারতো না। কিংবা আমাদের মাঝে কেউ লিক করেছে। অ্যাম্বুলেন্স কোথায়? জিজ্ঞেস করে এরিতাকে পাজা কোলে নিয়ে হাঁটা দিল বাহিরে আর বলে গেল তিনজনকে সিস্টেম করতে, এক ফোঁটা রক্তের দাগও যেন না থাকে। বানু বেবিকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সে বসলো। 2 সিটে এরিতা আর রদিশিকে শুয়ে দিল। পরের দিন সকালবেলা বাসার সবাই জানে ডাকাত পড়েছিল বাসায়। তখনই রদিশির পেন উঠায় সব একসাথে ঝামেলা শুরু হয়েছে। এরিস ঠিক টাইমে পৌঁছায় ম্যানেজ করতে পেরেছে। ডাকাতরা পালিয়ে গেছে। বানু রদিশি সেটাই জানে। তারাও সবাইকে ডিটেলসে বলেছে। সবাই এরিতাকে বাহবা দিচ্ছে। আয়শা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেছে অনেকক্ষণ। এরিতা খুঁজে চলছে একজনকে। সেন্স আসার পর থেকে সবাইকে দেখলেও সে নেই। হাফেজা বেগম যখন শুনেছেন আর একটা নাতনি হয়েছে, তিনিও হাউমাউ করে কেঁদেছেন। রাসেল এখনও ছুটি ম্যানেজ করতে পারেনি, তাই এখনও পৌঁছাতে পারেনি। ভিডিও কলে মেয়েকে দেখে তারও সে কি কান্না। আহা, পুরুষ মানুষও কাঁদে বুঝি, কাঁদে। অতি মূল্যবান জিনিস লাভে কাঁদে। পুরুষের কান্নার ফলে যদি চোখের জল গড়ায়, তবে সেই জলের জন্য শুধুমাত্র পানি আর ইলেকট্রোলাইটের মিশ্রণ না, সেটা হচ্ছে আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশ। রাজু রায়হান অনেক বেশি অনুতপ্ত। দোকানের কোলাহলের ফলে কল শুনতে পায়নি, তবুও তাদের সতর্ক হওয়া উচিত ছিল। অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন আল্লাহ, তাই তারা সদকা দিয়ে দিবেন। আর নতুন কন্যার আকিকার করা হবে 7 দিন পর। রদিশিকে 2 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। ইসলামের রক্ত কেনাবেচা হারাম, তাই রক্ত দিয়েছে একজন প্রতিবেশী। এরিতা সেন্সে ফিরে রদিশি আর বেবির কাছে বসেছিল অনেকক্ষণ। দুজনই দুজনকে ধরে কেঁদেছে। আজ যেন কান্নার প্রদর্শন মেলা চলছে এই ক্লিনিকে। মিতা আক্তার এসে শাশুড়ির হাত ধরে মাপ চেয়েছেন। তাদের কথাবার্তায় রাজু শুনে বুঝে ফেলেছেন আসল ঘটনা, তাই মিতার সাথে আপাতত কথা না বলেই সম্পূর্ণ এড়িয়ে চলছেন। মিতাও খুব গিল্টি ফিল করছে। যদি খারাপ কিছু হতো তার স্বামী ছেলে সবাই মুখ ফিরিয়ে নিত, কারণ সে নিজেই তাদেরকে বছরের পর বছর আলাদা করে রেখেছে। তবুও স্বামী সন্তানের উন্নত জীবন যাপনের জন্যই তো করেছে সব। কে বুঝবে সে কথা। মনে মনে দীর্ঘশ্বাস ছেড়েছেন। রক্ত দেওয়া শেষ হলে রদিশি ফিরে যেতে পারবে বাসায়। এরিতা সুস্থ আছে এখন। সারাদিন না খাওয়ায় প্রচণ্ড ঘাবড়ে যাওয়া বেবি ডেলিভারি, ডাকাতের সাথে 3 ঘন্টা কাটানো, সব মিলিয়ে তার উপর দিয়ে যেটা গেছে তা অন্য কারো জন্য কল্পনাতীত। অপরদিকে হাফেজা বেগম 2 দিন অবজারভেশনে থাকবে ক্লিনিকে। ওনার হার্ট ব্লক আছে কিছু, তবে সেগুলো সার্জারি করা যাবে না। ওনার বয়স হিসেবে করে ডাক্তাররা রিস্কই নেবেন না। মেডিসিনের মাধ্যমে যতটুকু নির্মূল হয় ততটুকুই। তবে খেয়াল রাখতে হবে উনি যেন সব রকমের উত্তেজনা থেকে দূরে থাকেন। বানুর কপালে 2টা সেলাই লেগেছে। সেই রাতেই আয়শার সাথে বাসায় ফিরে গেছে সেও। এফাস বারবার উকি দিয়ে বেবি দেখে আবার চলে গেছে।
তার শরীর বিড়বিড় করছে এত ছোট্ট বেবি দেখে। কেমন করে টুকটুক করে তাকিয়ে থাকে। একবার একটু গাল ছুঁয়ে দিয়ে দৌড় দিয়েছে। সারাদিন মনে মনে খুঁজেও এরিসের দেখা পায়নি। এরিতা ভেবেছে মাফ চেয়ে নিবে সেদিনের সেই খারাপ ব্যবহারের জন্য। রাতে সবাই বাসায় ফিরল, শুধু হাফেজা বেগম আর মিতা আক্তার আছেন ক্লিনিকে। মূলত মিতা আক্তার নিজেই থেকে গেছেন, সবার বলার পরও নড়েননি। সবাই ভেবেছে গিল্টি ফিল থেকে, তাই আর কেউ মাথা ঘামায়নি। দরজায় নক করার আগেই খুলে গেছে এবং একসাথে সবাই অবাক হয়ে গেল, কারণ পুরো ঘর বেলুন দিয়ে সাজানো, বড় করে লেখা ওয়েলকাম স্বর্ণ সিস্টার রূপ্য। রাসেল, এজাজ, এরিস বের হয়ে এলো। রাসেলের হাতে ট্রেতে মিষ্টি আর গিফট। রদিশিকে মিষ্টি মুখ করিয়ে মেয়েকে কোলে নিল, গোল্ডেন চেন গিফট করলো। আরেক হাত দিয়ে এরিতার মাথায় হাত বুলিয়ে দিল। এরিতাকেও একটা চেন দিয়ে বলল, আমার এক মেয়ের হাত ধরে আরেক মেয়ে এসেছে, তাই এই সামান্য গিফট। এরিতা গিফট নিল আর বলল, গিফট দেওয়ার হলে রিশ ভাইকে দাও, ওনার জন্য আমি পেরেছি, সব ওনার ইনস্ট্রাকশনে করেছি, আমি কিছু জানতাম না। এই উনি করছিস হঠাৎ, মনে হচ্ছে বরকে বলছিস। এজাজ গিয়ে চুপি চুপি এরিতার কানে বলল। এরিতা চোখ রাঙিয়ে এজাজকে কাটিয়ে ভেতরে চলে গেল। ততক্ষণে সবাই ড্রয়িং রুমের সোফায় বসে গেছে। এরিতা হঠাৎ এরিসকে দেখে কালকের কথা মনে পড়ায় লজ্জা লাগছে। গাল কান গরম হয়ে উঠেছে, পায়ের আঙ্গুল দিয়ে ফ্লোরে খুঁটাচ্ছিল। এরিস খেয়াল করলো এরিতা একবারও তার দিকে তাকায়নি। তখন আয়শা এসে এরিতা আর রদিশিকে ফ্রেশ হয়ে আসতে বলল। বানু বেবিকে নিয়ে আস্তে আস্তে ঝুল দিচ্ছে। আহা বানু, ঝুল দিস না, পরে অভ্যাস হয়ে যাবে, আর ঝুল না দিলে ঘুমাবে না, চুপচাপ হাঁট। এরিতা ফ্রেশ হয়ে বের হয়ে দেখে তার বিছানায় এরিস শুয়ে আছে, দরজা বন্ধ করা। একবার নিজের দিকে তাকালো, ওর না বিছানায় এরিসের নিচে। অমনি ঘুরে তাকালো। এরিস ভ্রু কুঁচকে বলল, এমন নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছিস কেন? উল্টো ঘুরেই উত্তর দিল, আমার রুমে কি করছো? কি করছি? এখনো কিছু করিনি, যা করার তুই করিস। একবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিস, আবার টেনে জড়িয়ে ধরিস, একদম ছেলেখেলা করছিস আমাকে নিয়ে। আস্তাগফিরুল্লাহ, আমি কিছুই করিনি। এই রিশ ভাইয়া, তোমার সাহস কি করে হলো আমাকে দেওয়ার? যাও, বের হও রুম থেকে। কি দিয়েছি? এখনো কিছুই দেইনি, এরপর কত কিছু দিব, আদর যত্ন, তারপর চূড়ান্ত লেভেলে শেষ করতে পারলো না এরিস। এরিতা গিয়ে মুখ চেপে ধরল। এই ভাইয়া, তুমি এমন বেহায়া কবে হলে? নির্লজ্জ লোক, বের হও রুম থেকে। পুরুষ মানুষের জায়গা মতো বেহায়া হওয়া লাগে, না হলে পৃথিবী এক জায়গায় থেমে থাকতো। মুখ থেকে এরিতার হাত সরিয়ে উত্তর দিল এরিস। বেহায়ার সাথে পৃথিবীর চলাচলের কি সম্পর্ক? এই জন্য তুই মাথা মোটা, বেহায়া না হলে বংশ বিস্তার হতো। এরিতা এরিসের বুকে আর হাতে কিল দিতে শুরু করলো, আর এরিস দেখতে লাগলো তার স্বর্ণলতার লজ্জা রাঙা মুখ। গোধূলির অলস বেলা চলছে, কারো কারো ভাত ঘুম ভেঙেছে, কিন্তু শরীর ঝিমঝিম ছাড়েনি। বৈশাখের এই সময়টাতে গ্রাম আর মফস্বলের ঝিঝি পোকার ডাকে মাথায় অটোমেটিক বাজতে থাকা আর কানে তালা পড়ে যাওয়া, তেমনি তালুকদারের বাগানে আম গাছে বসে গলা ছেড়ে এক মনে চিনচিন আওয়াজে ডেকে চলছে ঝিঝি পোকার দল। রূপকে কোলে নিয়ে এরিতা রাগে গজগজ করছে এই ঝিঝি পোকাদের উপর। তার মা দিব্যি ঘুমাচ্ছে, অথচ এই পুস্কের ঘুমের নাম নেই। সারা রাত দিন ঘুমিয়ে বিকেলবেলা ঘুম উধাও। তখন ট্যাও করে আবার কান্না শুরু করলো। এরিতা গুনগুন করে গান ধরল। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করি কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুকটুক মানায় যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করি কি দিয়ে
সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুকটুক মানাই যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। এজাজ নিজ কক্ষ থেকে এরিসের রুমে যাওয়ার সময় এই দৃশ্য দেখে সাথে সাথে ফোনে ভিডিও রেকর্ড করে নেয়। এরিসের রুমে ঢুকে বিছানায় ধপ করে উঠে বসে।